বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই, ব্যাট প্রত্যাহার। 1992 সালে বেগম খালেদা জিয়া বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ব্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ব্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ব্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ব্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এর মধ্যে ব্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ব্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ব্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ব্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ব্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ব্যাটের আওতা আরো বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ব্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সকল পণ্যের উপর ব্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ব্যাট ছিল না সেই সমস্ত পণ্যের উপরও ব্যাট ধার্য করলেন। খেলা। জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচেয়ে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড় সারা বিশ্বে জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজেদের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন এই খেলা ধরা বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীর কেউ তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এই খেলায় তিনি অনন্য, অদ্বিতীয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ, প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সবচাইতে বেশি লোভ টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি মানুষ, সবচাইতে স্বস্তি ও আনন্দের মানুষের লাশ, সবচেয়ে বেশি পটু মিথ্যা বলায়। প্রথম নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গ যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের আমাদের বিপক্ষের, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও। আমি হুকুম দিলাম, খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। 1995 সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাশেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন, নবাবগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। কোনো নেতা ছিল না। শেখ হাসিনার কখনোই কোনো সিদ্ধান্ত কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা কোনো জ্ঞানী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা ও আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা, মিছিল ইত্যাদিতে যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুল ক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়তো তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল ঘুষি
চর থাপ্পড় এমনকি লাঠি গুঁতা দিয়ে তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি এসবই আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত শেখ হাসিনার ইন্ধন ও আস্কারার ফলে তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবি আচরণ করতে সাহস পেত। চিন্তা ভাবনা ছাড়াই বলা কোনো কথাবার্তা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তা ভাবনা না করেই জননেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতা বা শুভানুধ্যায়ীরা সব সময় তটস্থ থাকেন, এই বুঝি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেফাস কিছু বলে ফেলেন। 1997 সালের 10 জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর বাংলাদেশ ক্যাডার সার্ভিস BCS 73 1973 এর সকলের অযোগ্যতা অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না, যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরা তো রাজাই, আগামীতে তো তুমি রাজা হবা, তোমার নানা তো এদেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছে, এই দেশের মালিক ছিল, চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খান যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন, তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমিই বাংলাদেশের রাজা হবে। রাজা বাদশাদের আধুনিক নামে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ওয়াদা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশন এর স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করবেন এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন। এই 3টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিও স্বায়ত্তশাসন, মাশাআল্লাহ, এটা বলা বা লেখার কোনো প্রয়োজনই পড়ে না। এরশাদের আমলে শেখ হাসিনা লক্ষ লক্ষ বার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেনি। এখন সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এই যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন, এই বিশেষ ক্ষমতা আইনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরাপদ মানুষকে বিনা বিচারে কারাগারে আটক রেখেছিল। পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় যেই বললেন বিশেষ ক্ষমতা আইন 74 সে তো বাতিল করার প্রশ্নই আসে না, এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা ও উত্তরসূরি। বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালি রাখলেন না,
এর কার্যকারিতা প্রকাশ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে যে বিরোধী দলের নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া, তাই কালো আইনটি বহালি রেখেছেন এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা পৃথক করা নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। সপ্তাহে দুদিন ছুটির কাহিনী। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, মা তোমাকে তো পাই না, তুমি এত ব্যস্ত থাকো, এজন্য আমি আসি না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে দুদিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরা খুশি হবে নে, আমরা তোমারে পাবো নে। আপনি ঠিকই তো কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলাপ আলোচনার সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলাপ সমালোচনার সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো সরকারি নীতি নির্ধারকরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না, এমনকি মন্ত্রিসভার সদস্যরাও এ ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেননি। তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হলো? এ নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না। কেউ জানতে পারলো না, বুঝতে পারলো না, আবিষ্কার করতে পারলো না এ যে চাচি বাতিজির কাণ্ড। কাকে প্রথম সৎ হতে হবে? কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশে যে করুণ অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার? সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিদের যে অসততা, এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে, এইরকম একটা চিন্তা, একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের খুব একটা ফল পাওয়া যাচ্ছিল না, আবার মাথা থেকে এটা ফেলে দেওয়া যাচ্ছিল না। দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত, কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসন ও দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে। মাথার এই ভাবনাটা দূর না হতেই 1998 সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফওদের বৈঠক বসলো। প্রায় 20-25 জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন। বৈঠকের আলোচ্য বিষয় সরকার কর্তৃক নতুন সিসিএফ বা প্রধান বন সংরক্ষক নিয়োগ দান প্রসঙ্গ। ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী 5 জন। এই 5 জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আর থাকতে চান, আর বাকি 4 জন সিসিএফ হতে চান। এই 5 জন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন। ডিএফওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনা ও চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ, তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে। আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রী দিতে হবে, নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না। বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ ঘুষের টাকা দেবেন তিনি সিসিএফ হবেন। এজন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। ডিএফদের আলোচ্য বিষয় হলো, আমরা সিসিএফ প্রার্থীকে টাকা দেব, তিনি সিসিএফ না হলে যে প্রার্থীকে টাকা দেব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে
কর্মহীন করে রাখা হবে। ডিএফও হিসেবে ফিল্ডে থেকে দেদার চেয়ে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। তাই সর্বসম্মতিক্রমে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেওয়া হলোই তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার, তিনি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর টাকা এক্ষেত্রে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টিগড়ের ঠিক সাথে লেগে থাকা পিছনে ৩য় তলা বিল্ডিং ১২ নং নিউ বেইলি রোডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার ছোট বোন শেখ রেহানা অর্ধ বিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ডাকডোল পিটিয়ে তদবিরকারক চেম্বার খুলেছেন। সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানারা মালিকানাধীন বিজয়নগরের সুঙ্গার্ডের চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয় খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিএফসি আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচ তলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানাদের মালিকানাধীন অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বারে। সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানে শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রী অংশটা দিলেন এবং তিনি নতুন সিসিএফ নিয়োগ পেলেন। সরে সরে কথা বলা, রাজনীতিতে সরে সরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা যিনি নেতৃত্বে থাকেন তার সাথে সরে সরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত, আপনাকে তাই বলতে হবে। যদিও তখন ভর দুপুর, তবু ভুলেও তা বলতে পারবেন না। যদি সরে সরে কথা না বলে সত্য কথা বলেন, তাহলে আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসভ্য ও ভুল হোক না কেন, তা আপনাকে তালে তাল মিলিয়ে সুরে সুর সব ঠিক করে বলে যেতে হবে। যদি তা না পারেন, তাহলে আর যাই হোক, অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতা বা নেত্রী বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হয় যে তার সাথে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকেই সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা। এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারবেন না। অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক, তিনি দিনকে রাত বলেছেন। আর অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শুধরে দেয়, তাহলে তিনি ধরে নেন অধীন এই লোক তার প্রতি আনুগত্যশীল নয়, যোগ্যও নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, তিনি যা বলবেন, যা করবেন, তা সঠিক হোক আর না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে। ঠিক ঠিক নেত্রী, আপনি যা বলেছেন, যা যা করেছেন, তা সব ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। কোনো শিক্ষা নেয়নি। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার অঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এটা সকলেই স্বীকার করেন। 1975 সালের 15 আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে। আসসালাতু খয়রুম মিনান নাওম, আসসালাতু খয়রুম মিনান নাওম। মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে। ঠিক সেই সময়ে বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা কত চেষ্টা তদবির না করেছেন।
তার প্রাণ বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন, সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজির কাছে ফোন করেছেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন, গণভবনে ফোন করলেন, কিন্তু কোনো জায়গা থেকেই একটু সাড়া শব্দ এলো না। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যে ব্যক্তির এত লোকজন, এত ডাল তলোয়ার, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে, তার প্রাণ বাঁচাতে কেউ এগিয়ে এলো না। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে, বিচার না করে বন্দি দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্বের সাথে কোথায় সিরাজ শিকদার বলে উদম্ব করা স্বাধীনতার ইস্তেহার পাঠকারী এম এ রশিদ শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি, তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি। এম এ রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম। শেখ মনি ভাইয়ের অনুরোধে ৭৫-এর জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখে বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না, বলে অট্টহাসি দিলেন। সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার, প্রচণ্ড গরিমা। তখনই আমার মনে বলে উঠল, বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই। 15ই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহকে স্মরণ রাখা, মানুষের প্রতি অমানুষের মতো আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বে সর্বা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা 15ই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি, বরং 15ই আগস্টের ঘটনা থেকে তারা আরো কুশিক্ষা অর্জন করলো। তারা মানুষকে চুর পরিমাণও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে। কার কত টাকা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসাব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোস করা হয়েছে। এই দুই বোনের অবর্তমানে আমেরিকায় 3টি ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার ছেলে ববি। এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি নগদ টাকা আছে। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় হাজার কোটি কোটি টাকার উপরে মালিক। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লোনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল এবং তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় 25 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। দিক শেখ মুজিব দিক। ৭১ সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিল। তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মঈনুল হোসেনের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মঈনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তানি হানাদার কবলিত গোটার সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মঈনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারের প্রশংসা করে খবর ছাপা হতো।
আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারি পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছে থেকে দালালি ও তাবেদারি পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এই জন্যই কি লক্ষ লক্ষ মানুষ জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? দিক শেখ মুজিব দিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশ মাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করেছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করেছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস এর পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পুনর্বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব? শেখ মুজিব ধিক। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেনতেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15/6/1996। না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার মধ্যে নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/1996। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 20/7/1997। 1981 সালের 12ই জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং অলংকার সহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার একটি ইনফেন্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নাও, অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কি রকম দৃঢ় স্থির এবং অবলীলা ক্রমে তুমি বলেছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি। তুমি বলেছিলে, আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সে দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে শুনে প্রায় 70 লক্ষ টাকার গহনা সহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোনো কিছু। কারো লেখা পড়ো না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মায়ের বাসায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহবৃত্ত রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, কিন্তু সেও তোমার কাছে
রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা, এসবই তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এই শিক্ষা তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবো নাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউ ভাবে না এই শিক্ষা একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে। নইলে তো মাঠে মারা যেত। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেয়া শিক্ষাটা বেচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবার মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এ ছাড়া আমাদের আর কিছুরই করা ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছুই নেই। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা জেরে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেওয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না। একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ প্রয়োজনে, হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরকম একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয়, তখনই সেই জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে। কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা এবং অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয়, তখনই সেই জাতির মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি আর সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময়। ৭১ সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে। জাতির জীবনে যখন এই চেতনা আসে, তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে, অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই। ইতিহাস সাক্ষ্য দেয়, ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। এটাই হলো
আইনের শাসন। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছে সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথায় জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। ৭৩-এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং ৮৪-এর ফেব্রুয়ারির সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই। ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করছি তার জন্য আমার ফাঁসি চাই। ১৯৯২ সালের পর থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীলনকশা ও নির্দেশে যে ১০৩ জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা ১০৩ জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই। তবে তার আগে ১. সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং ২ লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই ৩০ লক্ষ মানুষ হত্যা এবং ২ লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। ২. মুক্তিযুদ্ধে চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ৩. যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ৪. ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। ৫. মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। ৬. সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার এই কথা বলা শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। ৭. জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ক. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী, চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ জেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। খ. ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং ১৯৮১ সালের ৩০শে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গ. ১৯৮২ সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ঘ. সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে ৮৩-এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং ৮৪-এর ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। ও ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। চ. ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে ১০৩ জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। আপনারা শুনছিলেন মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই। আজকে শেষ হলো। ধন্যবাদ সবাইকে।
যারা প্রথমবার কথা শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।